আজকে আমরা যে গল্পটি শুনতে যাচ্ছি সেই গল্পের মেন চরিত্রে রয়েছে রাজিয়া নামের একটি মেয়ে, যে খুবই সাধারণ ঘরের সাধারণ একটি মেয়ে হয়েও হয়ে উঠেছে অসাধারণ। এখানে মেলাতে এই মেয়েটি রাজিয়ার গল্পটি সবাইকে শোনাচ্ছে। একটি মফস্বল শহর, 1997 সালের ঘটনা। মানুষের মধ্যে তখনও আধুনিকতার ছোঁয়া পুরোপুরি আসেনি। এই লোকটির স্ত্রী একটি বাচ্চা জন্ম দিতে যাচ্ছে। তখন ডাক্তার এসে তাকে বলল, আপনার স্ত্রীর অবস্থা খুবই খারাপ, বাচ্চা বা মা যে কোনো একজনকে বাঁচানো যেতে পারে। তখন লোকটি বলে ওঠে, যদি ছেলে হয় তাহলে ছেলেকে, নয়তো স্ত্রীকে। আর ডাক্তার এটা শুনে খুবই রাগ হয়ে যায়। এইদিকে এই লোকটার বাড়িতে খুবই জোরশোর আয়োজন চলছে ছেলে হবে এই জন্য। এই মহিলাটি হচ্ছে হসপিটালে দাঁড়িয়ে থাকা সেই লোকটির মা, আর সে খুশিতে সকল মহিলাদের মধ্যে কাপড় বিতরণ করছে। কিন্তু যখনই সে টেলিফোনে শোনে যে তার একটি নাতনি হয়েছে, নাতি নয়, তখন তার মন খারাপ হয়ে যায়। তখন কাহিনী বলতে থাকা এই মেয়েটি বলে ওঠে, ঠিকই তো, মেয়ে হয়েছে, বংশ কিভাবে আগাবে, কে বংশ ধরে রাখবে? তখন মেয়েটি বলে ওঠে, কিসের বংশ? তুমি কি মুঘল বংশের শেষ সম্রাট যে তোমার বংশ ধরে রাখতে হবে? তারপর ওই লোকটি তার স্ত্রী আর সন্তানকে নিয়ে বাসায় আসলে তার দাদি ওই বাচ্চার মুখটিও দেখে না, না দেখে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে এই বাচ্চাটাকে পরানোর জন্য কোনো কাপড় নেই, সব ছেলেদের কাপড়। মহিলাটি এই কথাটি তার স্বামীকে বললে তার স্বামী বলে, আমি কি বলেছিলাম মেয়ে জন্ম দিতে? যা আছে তাই পরাও। এদিকে মহিলাটির শাশুড়ি বিভিন্ন কবিরাজের কাছ থেকে বিভিন্ন ওষুধ নিয়ে আসে যেন তার ছেলের বউয়ের পরবর্তীতে ছেলেই হয়। আর ওই মহিলা নিজ হাতে তার ছেলের বউকে ওই ওষুধগুলো খাইয়ে দেয়। আর এদিকে এই বাচ্চা মেয়েটি সারাদিন কান্না করলেও কেউ বাচ্চাটিকে কোলে নিয়েও দেখে না, শুধু একমাত্র বাচ্চাটির মা ছাড়া। এভাবে আস্তে আস্তে অনাদরে অনাযত্নে বাচ্চাটি বড় হতে থাকে। বাচ্চাটির যখন খেলার বয়স হয় তখন সে খেলার জন্য কোনো খেলনা পায় না, বাড়ির ভাঙা হাঁড়িতে খেলা করে। তখন দেখা যায় গল্প বলতে থাকা ওই দলটি ঢাকঢোল পিটিয়ে নাচানাচি করছে। তখন মাহিরা জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে? তখন বলে ওঠে, কি আর, ওই লোকটির 3 বছর পরে একটি ছেলে হয়েছে, আর ছেলে হওয়ার খুশিতে তারা ঢাকঢোল পিটিয়ে টাকা উড়িয়ে বাসায় চলে যাচ্ছে। আর দাদি নাতি হওয়ার খুশিতে পাড়ার মহিলাদের মধ্যে কাপড় বিলাচ্ছে। তারপর মহিলাটি তার ছেলে আর ছেলের বউকে বরণ করে নেয় আর বলে, দাও আমার নাতিকে আমার কোলে তুলে দাও, তাকে কোলে নেওয়ার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছি। কিন্তু নাতিকে কোলে নেওয়ার সময় মহিলাটি হঠাৎ করে ঢলে পড়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। ওহ, এই বাসায় তো একটি মেয়েও আছে যার কথা আমরা সবাই ভুলে গিয়েছি। মেয়েটি তার ছোট ভাইয়ের খেলনা দিয়ে খেলা করে আর মাকে গিয়ে বলে, আম্মা আমার খেলনা কোথায়? ছোট ভাইয়ের কত সুন্দর সুন্দর খেলনা। মহিলাটি কোনো জবাব দেয় না। তার ছোট ভাইয়ের জন্মদিন প্রতি বছর পালন করা হয়। তার ছোট ভাইকে তার বাবা একটি সাইকেলও কিনে দিয়েছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর তার মাকে গিয়ে বলে, আম্মা আমার জন্মদিন কেন পালন করা হয় না? তার মা বলে, কোথায়, পালন তো করা হয়। মেয়ে বলে, কোথায়, আমি তো কখনো দেখিনি পালন করতে। তারপর মেয়েটি তার এলাকার কিছু ছোট বাচ্চাদের কাছে সাইকেল চায় চালানোর জন্য, কিন্তু কেউই তাকে সাইকেল দেয় না। ঠিক সেই সময় সেখানে একটি ছোট্ট ছেলে এসে তার দিকে হাত বাড়ায়। ছেলেটির নাম মান্নু, আর ছেলেটির মন খুবই ভালো। ছেলেটি রাজিয়াকে একটি সাইকেলের ব্যবস্থা করে দেয় সাইকেল চালানোর জন্য। আর রাজিয়া খুবই খুশি মনে ওই দিন সাইকেল চালিয়ে বাড়ি ফিরে। আর বাড়ি ফিরে তার বাবাকে সে বলে, বাবা আমাকেও একটি সাইকেল কিনে দাও। তার বাবা বলে ওঠে, তুমি মেয়ে মানুষ, তোমার সাইকেল চালাতে হবে না, তোমার জন্য আমি একটা পুতুল নিয়ে আসবো। তখন রাজিয়া বলে ওঠে, না বাবা, আমি সাইকেলই চালাবো। কিন্তু তার বাবা কোনো মতেই রাজি হয় না। তারপর রাজিয়ার মা রাজিয়াকে মান্নুর সাথে বসে থাকতে দেখে ডেকে নিয়ে যায় বাসায়। বাসায় ডেকে নিয়ে গিয়ে বলে, কি ব্যাপার, তুমি কেন ওই ছেলের সাথে বসেছিলে? রাজিয়া বলে, সে আমার বন্ধু। তখন তার মা তাকে বোঝায়, একটি ছেলে আর একটি মেয়ে বন্ধু হতে পারে না। তো রাজিয়া বলে ওঠে, কেন পারে না? ছেলের সাথে বন্ধুত্ব করলে সমস্যা কি? রাজিয়া ছিল আসলে খুবই জিদ্দি টাইপের একটি মেয়ে। তারপর একদিন বিয়ে বাড়ি থেকে কোল্ড ড্রিঙ্কসের যে ওপেনারগুলো থাকে ওইগুলো সংগ্রহ করে রাজিয়া আর মান্নু দুজন মিলে। আসলে এই কোল্ড ড্রিঙ্কসের ক্যাপগুলোতে সাইকেলের বিভিন্ন অংশ দেওয়া আছে, আর অনেকগুলো একসাথে মিলিয়ে যদি একটি সম্পূর্ণ সাইকেল বানাতে পারে
তাহলে সে লটারিতে সাইকেল পাবে। তো রাজিয়া এই সবগুলো তার বাসায় নিয়ে গিয়ে একটি বন্ধ রুমে একা বসে বসে সবগুলো খুলে, কিন্তু কোনোভাবে সে সাইকেলের দুটি অংশ পাচ্ছিল না। তো সে অনেকগুলো খোলার পর লাস্ট পর্যন্ত হতাশ হয়ে শুয়ে পড়ে। তখন সে দেখতে পায় আরও একটি ওপেনার এখনো খোলা বাকি আছে। এটা খোলার পর সে খুবই অবাক হয়ে যায়, কারণ ফাইনালি সে তার সাইকেলের দুটি অংশ পেয়ে গিয়েছিল আর তার একটি সাইকেল সম্পূর্ণ হয়েছে। সে খুবই খুশি হয় আর পরদিন সকালবেলা সে তার সাইকেলটি পেয়ে যায় আর সে বসে বসে শুধু তার সাইকেলটি দেখতে থাকে অবাক হয়ে। এদিকে মান্নু, রাজিয়া তারা দুইজনই আগের চেয়ে অনেকটা বড় হয়ে গেছে আর রাজিয়া খুবই ভালো সাইকেল চালাতে পারে, তাই সে ছেলেদের সাথে একটি প্রতিযোগিতায় অংশ নেয়। সেই প্রতিযোগিতায় যে পাশ হবে সে 3000 টাকা পুরস্কার পাবে। আর এখানে রাজিয়া পাশ হয়ে যায়। তখন রাজিয়া আর মান্নু ঘুরতে বের হয়। মান্নু বলে, চল আমরা দুজন ভাগাভাগি করে টাকাটা নিয়ে নিই। তখন রাজিয়া বলে, না, এই টাকাটা তুই রেখে দে। রাজিয়া মান্নুকে আরও বলে সে বড় বড় প্রতিযোগিতায় অংশ নিতে চায় আর সেখান থেকে সে স্বর্ণের মেডেল নিতে চায়। সে তার এলাকায় তার বাবা মার নাম উজ্জ্বল করতে চায়। এদিকে রাজিয়া বাড়ি ফিরলে রাজিয়ার বাবা বলে ওঠে, রাজিয়ার বাইরে যাওয়া বন্ধ করে দেওয়া হোক, মেয়ে বড় হয়ে গেছে, বাইরে গিয়ে সাইকেল চালানোর কোনো প্রয়োজন নেই। আর রাজিয়ার বাবার এই কথা শুনে রাজিয়া খুবই অবাক হয়ে যায়। তার প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। ওই দিন সারা রাত সে ঘুমোতে পারে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে চেক করে দেখে সে কি আসলে আগের চেয়ে বড় হয়ে গেছে কিনা। সে মাপ দিয়ে দেখে সে কালকে যতটুকু ছিল আজকে তার চেয়ে বড় হয়ে গিয়েছে কিনা। সে তার আগের জামা কাপড় বের করে মাপ দিয়ে দেখে। সে তার সাইকেল চালাতে গিয়ে দেখে যে না, আগে যেমনটা ছিল মাপ এখনও ঠিক সেই রকমটাই আছে। তো পরদিন সকালবেলা যখন স্কুলে যাবে তখন সে তার মাকে বলে ওঠে, মা, আমি তো বড় হইনি, আমি গতকালকে যতটুকু ছিলাম এখনও ঠিক ততটুকুই আছি, আমি মাপ দিয়ে দেখেছি। কিন্তু তার মা তার কথাতে কোনো সাড়া দেয় না। তো রাজিয়া তার সাইকেলটা বাড়ির উঠোনে চালাতে থাকে, কিন্তু এখানে সে ভালোভাবে চালাতে পারছিল না অল্প জায়গা থাকায়। বাচ্চারা বাহিরে খেলাধুলা করে আর এটা রাজিয়া তার ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আসলে তার খুবই মন খারাপ হয়। রাজিয়াকে কিছুদিন দেখতে না পাওয়ায় তার বন্ধু মান্নু তাদের বাসায় চলে আসে, কিন্তু রাজিয়ার মা মান্নুকে রাজিয়ার সাথে দেখা করতে দেয় না। তো মান্নু চলে যাওয়ার সময় রাজিয়াকে ছাদের উপর দেখতে পেরে সে চটজলদি ছাদের উপর উঠে আসে আর রাজিয়া এটা দেখে অবাক হয়ে যায়। তখন রাজিয়া বলে ওঠে, আমার আর বাইরে যাওয়া হবে না রে, বাবা বলেছে আমি নাকি আগের চেয়ে বড় হয়ে গিয়েছি। তো মান্নু বলে ওঠে, তুই কোথায় বড় হয়ে গিয়েছিস? তুই কালকে যতটুকু ছিলি আজকে ততটুকুই তুই আছিস। তো রাজিয়া বলে ওঠে, জানি না, তুই চলে যা, বাবা বলেছে তো তুইও ধরে রাখ যে আমি বড় হয়ে গেছি তাই বাইরে আসতে পারবো না। মান্নু খুবই কষ্ট পায় রাজিয়ার এসব কথা শুনে। তারপর রাতে খেতে বসার পর রাজিয়া তার মনের খুশি মতো মুরগির লেগ পিসটা অর্থাৎ রানটা তার প্লেটে তুলে নেয়। তখন তার মা এসে রাজিয়াকে বলে, রাজিয়া, এই পিসটা তোমার ভাইকে দিয়ে দাও। তো রাজিয়া বলে, কেন? আমার কাছে তো রান ভালো লাগে, আমি তো রান খাবো। তখন রাজিয়া বলে, মুরগির তো দুটো রান থাকে, আরেকটি রান তুমি আলীকে দিয়ে দাও। তখন তার মা বলে ওঠে, আরেকটি রান তোমার আব্বু খাবে, আর বড় বোনদের দায়িত্ব হচ্ছে ছোট ভাইদেরকে আদর করা। তখন রাজিয়া বলে ওঠে, সাইকেলও সেই চালাবে, রানও সেই খাবে, তাহলে ঠিক আছে, আমি নাই খেলাম। এটা বলে সে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। রাজিয়ার মা রাজিয়াকে বাজারে পাঠানোর সময় তার ছোট ভাই আলীকেও রাজিয়ার সাথে পাঠায়। তখন রাজিয়া বলে, সে আমাকে কি রক্ষা করবে, সে তো নিজেই ছোট। তখন রাজিয়ার মা বলে ওঠে, সমস্যা নাই, সে তোমার ভাই, সে তোমার রক্ষা করবে, তুমি ওকে সাথে করে নিয়ে যাও। তো বাজার করে ফিরে আসার সময় রাজিয়া দেখতে পায় দুজন পুলিশ সদস্যকে। তখন তার মাথায় একটি বুদ্ধি কাজ করে। তো সে পুলিশদের কাছে যায়, গিয়ে বলে, আঙ্কেল, বাহিরে কিছু খারাপ লোক চলাফেরা করছে, আপনি ওদেরকে ধরে ফেলুন। তো পুলিশ রাজিয়াকে জিজ্ঞেস করে, তোমাকে কি কেউ কিছু বলেছে? তো রাজিয়া বলে, আমার আম্মু বলেছে বাহিরে কিছু খারাপ লোক আছে, আমি বড় হয়েছি তাই নাকি ওরা আমার ক্ষতি করবে, তাই আপনি যদি ওদেরকে লকআপে ভরে দেন তাহলে আমি বাইরে এসে খেলা করতে পারবো। তখন রাজিয়া পুলিশদেরকে সাথে নিয়ে ওর আম্মুর কাছে চলে যায়। আর ওর আম্মু যখন দরজা খুলে পুলিশ দেখে অবাক হয়ে যায়। তো রাতের বেলায় তার আব্বু বাসায় আসলে তার আম্মু সবকিছু খুলে বলে। আর তার বাবা রাজিয়াকে বলে, তুমি বাচ্চা মানুষের মতো থাকবা, তুমি কেন পুলিশকে বাসায় নিয়ে আসছো?
তখন রাজিয়া খুব রাগ হয়ে যায়, রাগ হয়ে বলে ওঠে, কখনো বলেন আমি ছোট, কখনো বলেন আমি বড়, আসলে আমি কি আমাকে ক্লিয়ার করে বলুন, তাহলে আমি বুঝতে পারবো আমি ছোট নাকি বড়। আর এটা বলার সাথে সাথে রাজিয়ার আব্বা রাজিয়ার গালে কষে একটি থাপ্পড় বসিয়ে দেয়। আর রাজিয়া ওই দিন প্রচণ্ড মন খারাপ নিয়ে ঘুমিয়ে যায়। তার পরদিন সকালবেলা রাজিয়ার বাবা রাজিয়ার সাইকেলটি বিক্রি করে টাকা নিয়ে বাসায় চলে যায়। এদিকে অনেক সময় পেরিয়ে যায়, অনেক বছর পর রাজিয়া মান্নু উভয়ই বড় হয়ে যায়। তখন মান্নু আসে রাজিয়ার বাড়িতে রাজিয়ার সাথে দেখা করতে। তো রাজিয়ার মা মান্নুকে পিটিয়ে বাসা থেকে বের করে দেয়, রাজিয়ার সাথে দেখা করতে দেয় না। তারপর রাজিয়ার মা রাজিয়াকে ঘুম থেকে উঠিয়ে বলে, যদি দেখেছি কখনো মান্নুর সাথে দেখা করতে, একটি ছেলে আর একটি মেয়ে কখনো বন্ধু হতে পারে না, মানুষ জানলে মুখে চুনকালি পড়বে, আর কখনো মান্নুর সাথে তুমি দেখা করবা না, কোনো কথা বলবা না। আর রাজিয়া খুবই রাগ হয়ে যায়। এই সকল মেডেল, ট্রফি, পুরস্কার সবকিছু হচ্ছে রাজিয়ার, সে 1 নাম্বার স্টুডেন্ট। তো এখানে রাজিয়া তার বাগানে পানি দিচ্ছিল, তখন মান্নু ছাদ দিয়ে আবারও রাজিয়ার সাথে দেখা করতে আসে। তো মান্নু যখন দেখা করতে আসে, রাজিয়া বলে উঠে, তুই যদি আমার সত্যিকার অর্থে বন্ধু হয়ে থাকিস তাহলে তুই আমার সাথে এভাবে দেখা করতে আসিস না, কারণ সমস্যা তোর না, সমস্যাটা আমার হবে, আমার বাড়ি থেকে আমার উপর অনেক নির্যাতন করা হবে। এই বলে রাজিয়া চলে যায়। এদিকে রাজিয়ার ছোট ভাই আলী সেও বড় হয়ে গিয়েছে। এদিকে আজকে রাজিয়ার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, আর সে তাদের স্কুলে 1 নাম্বার হয়েছে, যার জন্য তার ম্যাম তার জন্য ফুলের মালা আরও ট্রফি নিয়ে আসে এবং স্কুলের পক্ষ থেকে রাজিয়াকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হয়। আর রাজিয়াকে বলা হয়, তোমার জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠান করা হবে, তুমি অবশ্যই সেখানে আসবে। আর রাজিয়া খুবই খুশি হয়ে যায় এত ভালো রেজাল্ট করার জন্য। তার অনেক বড় স্বপ্ন, সে পড়াশোনা করে ডাক্তার হবে, বাবা মার নাম উজ্জ্বল করবে। এদিকে তার বাবা একটা লাইট ঠিক করতে আসে, এসে বলে ওঠে, আর পড়াশোনা করতে হবে না, অনেক পড়াশোনা হয়েছে, এবার বাসায় বসে মায়ের সাথে কাজ শিখো। তখন রাজিয়া বলে ওঠে, বাবা আমি পড়াশোনা করতে চাই। তখন রাজিয়ার বাবা কিছুতেই রাজি হয় না, রাজি না হয়ে রাজিয়ার উপর চিৎকার চেঁচামেচি করে চলে যায়। দেখো, এই মেয়েটির পড়াশোনা করার কত ইচ্ছা, বাট আমাদের মধ্যে আমরা অনেকেই এমন আছি যে পড়াশোনা বাবা মা চাই আমরা করি, কিন্তু আমরা চাই যেন না করি। রাজিয়ার বাবা যে লাইটটি ঠিক করতে পারেনি, সেই লাইটটি রাজিয়া ঠিক করে দেখায়। আসলে মেয়েটি খুবই মেধাবী, কিন্তু তার বাবা মা তার মেধাবী মেয়েকে চিনতে পারলো না, তার মেধাকে কাজে লাগাতে পারছে না। আসলে ছোটবেলায় তার মা যে দুষ্ট লোকদের কথা বলেছিল, এখন সে খুঁজে পাচ্ছে সেই দুষ্ট লোকগুলো কারা। দুধওয়ালা থেকে শুরু করে অটোওয়ালা, তার এলাকার ছেলেরা এবং তার বাবার বন্ধু কেউই ছাড়েনি তাকে খারাপভাবে স্পর্শ করতে। আসলে তার মেন দোষটা হচ্ছে সে একটি মেয়ে, সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে, যার জন্য তার এই সকল কিছু পোহাতে হচ্ছে। শুধুমাত্র সে মেয়ে হয়ে জন্মিয়েছে বলে তার জীবনে যা যা ঘটছে তাই আপনারা দেখতে পাবেন এই কাহিনীতে। এদিকে রাজিয়া তার আম্মিকে বলে, আম্মি তুমি তো অন্তত আমাকে সাপোর্ট করো, বাবাকে বুঝাও যেন আমাকে সামনে পড়াশোনা করতে দেয়। তখন রাজিয়ার মা রাজিয়াকে বলে, এত পড়াশোনা করে কি করবি, শেষমেশ তো ঘরের কাজকামই করতে হবে। মেয়েটির কি খারাপ কপাল, বাবা তো কখনো ভালোবাসেই না, সাপোর্ট করে না, এমনকি তার মাটাও তাকে কোনো সাপোর্ট করে না। ঠিক ওই মুহূর্তে রাজিয়ার ছোট ভাই এসে ওর মাকে ডাকতে থাকে। তখন তার মা আর রাজিয়া বের হয়ে দেখে তার ছোট ভাই একটি বাইক কিনে নিয়ে এসেছে। আর রাজিয়ার ছোট ভাই বলে ওঠে, বাবা আমাকে এই বাইকটি কিনে দিয়েছে। আর রাজিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখতে থাকে, আর তার খুবই মন খারাপ হয়। রাজিয়া দেখে তার ভাই টাকা চাওয়া মাত্রই তার বাবা তার ভাইকে কোনো কিছু জিজ্ঞেস না করে টাকাটি দিয়ে দেয়। আর রাজিয়া বাজার থেকে ফেরার সময় দেখে তার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আর সে বাসায় গিয়ে তার মাকে বলে দেয়। আর তার ভাই বলে ওঠে, না মা আমি খাইনি। তখন তার মা তার ভাইকে হালকা পাতলা একটু শাস্তি দেয়, দিয়ে ছেড়ে দেয়। আর রাজিয়াকে বলে ওঠে, তুমি তোমার বাবাকে এই বিষয়ে কিছু বলো না, কারণ ছেলে মানুষ, বন্ধু বান্ধবের সাথে পড়ে একটু একটু এরকম করতেই পারে। আর তার মার মুখ থেকে এসব কথা শোনার পর রাজিয়া খুবই অবাক হয়ে যায়। রাজিয়ার ছোট ভাই আলী এদিকে মেয়েদেরকে ইপটিজিং করতে থাকে, আর ওই মেয়ের মা রাজিয়ার আম্মার কাছে বিচার নিয়ে আসে। তখন রাজিয়ার আম্মা বলে, আপনি আর চিন্তা করবেন না, আমি আলীকে শাসন করে দিব, সে আর এমন করবে না। তখন মহিলাটি বলে ওঠে, আজকে আমি মেয়ের বাবাকে জানাইনি কিছু, যদি আরেকদিন আলী এমন করেছে তো আমি তার বাবাকে জানাতে বাধ্য হব।
তো রাজিয়া দূর থেকে এসব দেখে, তখন তার মাকে রাজিয়া বলে ওঠে, ছেলে মানুষ একটু একটু তো এমন করতে পারে, এটা চিন্তার কোনো বিষয় না, আর এটা শাসন করার মতো কোনো বিষয় না। সে তার মাকে এসব খুঁচা দিয়ে কথা বলে চলে যায়। তখন রাজিয়া বুঝতে পারে না, আর কারোর উপর নির্ভর করে থাকা যাবে না, যা করার আমাকেই করতে হবে আমার স্বপ্ন পূরণের জন্য। তখন রাজিয়া একটি চিরকুট লিখে মান্নুর দোকানের সামনে ফেলে আসে, আর মান্নু গিয়ে সেই চিরকুটটি নিয়ে এসে অন্য একজন মানুষকে দিয়ে পড়িয়ে নেয়, কারণ মান্নু পড়াশোনা জানতো না, আর সেখানে লেখা ছিল বিকেলবেলা ছাদে আসবি। তখন রাজিয়া মান্নুকে বলে, আমি ইন্টারে ভর্তি হতে চাই, তুই কলেজে গিয়ে আমার জন্য একটি ফর্ম এনে দে। রাজিয়ার কথা মতো মান্নু কলেজ থেকে একটি ফর্ম এনে রাজিয়াকে দেয়, কিন্তু রাজিয়া ফর্মে ফিস দেখে নিরাশ হয়ে যায়, কারণ তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তখন সে রাগে ফর্মটি ছুঁড়ে ফেলে দেয়, আর মান্নু গিয়ে সে ফর্মটি কুড়িয়ে এনে রাজিয়ার হাতে দেয়, দিয়ে বলে, টাকার চিন্তা তুই করিস না, মনে আছে ছোটবেলায় আমার সাথে যে একটা অ্যাকাউন্ট খুলেছিলি, সেই অ্যাকাউন্টে অনেক টাকা জমা হয়েছে, সেখান থেকে তোর ফিসটা আমি ভরে দেব। রাজিয়া সারাদিন বাড়িতে কাজ শিখে, যেমনটি তার বাবা বলেছিল, সে তার ঘর সংসারের সকল কাজ করে, আর যখন সুযোগ পায় লুকিয়ে ছাদে উঠে যায়, যেখানে সে তার বইগুলো লুকিয়ে রেখেছে, আর সেখান থেকে বই নিয়ে সে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করে। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে যায়, তখন রাজিয়া উঠে বসে বই নিয়ে তার রুমে পড়াশোনা করে সারা রাত। কিছু সময় পর রাজিয়ার ফার্স্ট ইয়ারের রেজাল্ট বের হয়, আর সে খুবই ভালো রেজাল্ট করে, যার জন্য মান্নু খুশিতে নাচানাচি করতে থাকে, রাজিয়া পাস হয়ে গেছে। তখন রাজিয়া সেকেন্ড ইয়ারে উঠে, রাজিয়া আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে। রাজিয়ার ফাইনাল এক্সামের রেজাল্ট বের হয়, আর রাজিয়া পুরো জেলায় ফার্স্ট হয়। এটা শুনে মান্নু খুবই খুশিতে আত্মহারা হয়ে যায়। আর আজকে মান্নু খুবই ভাবসাব নিয়ে রেডি হয়েছে, কারণ সে আজকে স্পেশাল কিছু করতে যাচ্ছে। রাজিয়ার জন্য সে একটি গিফটও নিয়েছে। তখন রাজিয়া ওয়েট করছিল তার রেজাল্ট জানার জন্য। সেই মুহূর্তে মান্নু আসে। মান্নু আসার পর মান্নু প্রথমে তাকে তার রেজাল্টটা বলে। মান্নু তারপর বলে, আজকে তোকে দুটি সিক্রেট কথা আমি বলবো। প্রথমত, আমার নাম মানোহার, আমি হিন্দু। আর দ্বিতীয়ত, তোর মনে কি আমার জন্য একটি জায়গা হবে? আর এসব কথা শুনে রাজিয়া খুবই অবাক হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে রাজিয়ার ছোট ভাই এসে এসব দেখে ফেলে, আর মান্নু রাজিয়ার ছোট ভাইকে দেখে দৌড়ে পালায়। আর রাজিয়ার ছোট ভাই রাজিয়ার বাবাকে গিয়ে সব বলে দেয়। রাজিয়ার বাবা রান্নাঘর থেকে দৌড়ে গিয়ে ছুরি নিয়ে এসে রাজিয়াকে মারতে যায়। আর ঠিক সেই সময়ই একজন মহিলা রিপোর্টার ক্যামেরা নিয়ে রাজিয়ার বাড়িতে লাইভ চলে আসে। আর মহিলাটি বলতে থাকে, এই হচ্ছে সেই রাজিয়া যে পুরো ডিস্ট্রিক্টের মধ্যে 1 নাম্বার হয়েছে। মহিলাটির কাছ থেকে এসব শুনে তার ফ্যামিলি অবাক হয়ে যায়, কারণ তারা তো আসলে জানতো না। তো রিপোর্টার রাজিয়ার বাবাকে বলে, এই যে আপনারা আপনাদের মেয়েকে পড়াশোনা করাচ্ছেন, কত সুন্দর কাজ করেছেন। সবাই বাবা মা যদি এমন হতো, যে সকল বাবা মা মেয়েদেরকে পড়াশোনা করাতে চায় না, ওদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তো তার বাবা তো হচ্ছে চোর, কিন্তু সে সাধু সেজে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আসলে মানুষের এমনটা করা উচিত না, মেয়েদেরকেও পড়াশোনা করানো উচিত। এদিকে মান্নু খুবই কষ্ট পায়, সে রাজিয়ার জন্য চিন্তিত থাকে। তো রাতের বেলায় রাজিয়ার মা রাজিয়াকে বলে, কে ছিল ছেলেটি? রাজিয়া বলে, মা, মান্নু ছিল। মান্নু? তুমি কি মান্নুকে চিনো না? মান্নু আমার রেজাল্টটা আমাকে বলতে এসেছিল, আর কিছুই না। রাজিয়ার মা রাজিয়াকে বলে, হয়েছে তোমার পড়াশোনা, আশা করি এবার তুমি একটু শান্ত হয়ে বসবে। এইদিকে রাজিয়ার বাবা আর রাজিয়ার ভাই রাজিয়াকে মেরে ফেলার জন্য প্ল্যান করে। আর সেই প্ল্যান অনুযায়ী রাজিয়ার ভাই গিয়ে গ্যাস সিলিন্ডারের পাইপটা খুলে দিয়ে আসে। পরদিন সকালবেলা যখন রাজিয়া তার রুম থেকে বের হয় রান্নাঘরে গিয়ে চা বানানোর উদ্দেশ্যে, তখন তার বাবা আর ভাই এই প্রতীক্ষাতেই ছিল যে কখন ব্লাস্ট হবে। তো তারা দুইজন একদম প্রস্তুত হয়ে তাদের দুজনের কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছুক্ষণ পর রান্নাঘর থেকে রাজিয়া জীবন্ত বেরিয়ে আসে। আর রাজিয়া বলে ওঠে, রান্নাঘরের গ্যাস শেষ হয়ে গেছে, তোমরা আজকে বাহির থেকে চা খেয়ে নিও। আর তার বাবা আর ভাই খুবই নিরাশ হয়ে যায়। এদিকে রাজিয়া রাগে অভিমানে তার সকল প্রাইজ, ট্রফি, মেডেল সব কিছু একসাথে জমা করে বাড়ির উঠোনে নিয়ে যায়। তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সে সবার উদ্দেশ্যে বলে ওঠে, আর তোমাদের কষ্ট করতে হবে না, আমি আজকে থেকে স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছি। আর কোনো স্বপ্ন নেই আমার।
আমি আমার সব স্বপ্নকে জ্বালিয়ে দিচ্ছি, আজকে থেকে তোমরা যা বলবে তাই করব। এই বলে সে আগুন লাগিয়ে দেয়। কিন্তু তার ফ্যামিলির কারোরই কিছু আসে যায় না এতে। সে রুমে গিয়ে খুব রাগে জেদে নিজেকে নিজে আঘাত করতে থাকে। কিন্তু এক পর্যায়ে সে নিজেকে কন্ট্রোল করতে থাকে আর বলতে থাকে, চুপ চুপ রাজিয়া, একদম চুপ, কোনো কথা বলা যাবে না, ওরা যা বলে তাই শুনতে হবে, তুই মেয়ে মানুষ, শান্ত হ। মেয়ে মানুষের পড়াশোনা করতে নেই, সাইকেল চালাতে নেই। এরপর থেকে রাজিয়া বাড়ির সকল কাজ করে, রান্নাবান্না করে, ঘর গুছায়, থালা বাসন ধয়, কাপড় শুকাতে দেয়। আর রাত হলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, কারণ তার না আছে এখন স্বপ্ন, আর না আছে স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়। আবার দিন হয়, আবার সেই একই রুটিন তার। এখন রাজিয়া কোনো রকম বেঁচে আছে, তার মধ্যে নেই কোনো শখ, কোনো স্বপ্ন, কোনো আহ্লাদ। হঠাৎ করে একদিন তার বাবা বলে ওঠে, একে আর বাসায় বসিয়ে রেখে কি লাভ? তার মা বলে, কাকে? তার বাবা বলে ওঠে, রাজিয়াকে। তারপর তার বাবা বলে, এর জন্য পাত্র দেখো, পাত্র দেখে বিয়ে দিয়ে দাও। তারপর শুরু হয় রাজিয়ার জন্য পাত্র দেখা। কেউ রাজিয়াকে বলে, হেঁটে দেখাও তো। কেউ তো বলে ওঠে, মেয়ে মানুষ, ইন্টার পাস করেছে, এত পড়াশোনা কে করায় মেয়েদেরকে, এত পড়াশোনা করে কি হবে? এদিকে রাজিয়ার ছোট ভাই তার প্রেমিকাকে নিয়ে চলে যায় ঘুরতে, আর তার প্রেমিকার যে ভাই সে দেখে ফেলে আর তাদের পিছু নেয়। তারা গিয়ে একটি হোটেলের রুমে উঠে, আর তার ভাইও পেছন পেছন যায়, গিয়ে ওখানে ওদের দুজনকে ধরে খুব মার দেয়। তারপর ওই মেয়ের বাবা আর ভাই ওদের বাসায় বিচার নিয়ে আসে, এসে বলে, তোমার ছেলেকে ওইখানে জ্যান্ত গেড়ে ফেলা উচিত ছিল, সে যে অন্যায় করেছে, কিন্তু আমরা এটা করিনি, আমরা তোমার কাছে বিচার নিয়ে এসেছি, এটার বিচার করো। রাজিয়া আর তার মা আড়াল থেকে সবকিছু শুনতে থাকে। তখন একজন বয়স্ক লোক বলে ওঠে, এই সমস্যার সমাধান শুধু একমাত্র হতে পারে আত্মীয়তা ধারা, আর তাছাড়া কোনোভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। লোকটি বলে ওঠে, আমার ছেলে তো এখনো কাজ করে না। তখন ওই বৃদ্ধ লোকটি বলে, তোমার ছেলের কথা বলছি না, তোমার মেয়েকে ওদের ছেলের সাথে বিয়ে দাও। তখন এই কথা শুনে রাজিয়া একদম অবাক হয়ে যায়। রাজিয়া এই কথা শুনে বাইরে যেতে চাইলে তার মা তাকে আটকে রাখে। তখন রাজিয়ার বাবা দেরি না করে বলে ওঠে, ঠিক আছে, আমি রাজি আছি এই শর্তে। রাজিয়ার মা রাজিয়াকে কোনো রকম আটকে রাখে। রাজিয়া খুবই রাগ হয়ে যায়। শুরু হয়ে যায় বিয়ের আয়োজন। সবাই খুব হাসি খুশি কর্মব্যস্ত, কিন্তু যার বিয়ে তার মুখে নেই কোনো হাসি, তার মধ্যে শুধু অশান্তি আর দুশ্চিন্তা। তো দেখতে দেখতে চলে আসে তার বিয়ের দিন। বিয়ের দিন রাজিয়ার মা রাজিয়ার কাছে যায়, গিয়ে বলে, রাজিয়া, তোমাকে কি বলবো তা আমি বুঝতে পারছি না, তোমার বিয়ে যে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে হচ্ছে, আসলে তোমার ভাগ্যে এটা ছিল, করার মতো কিছু নেই। তখন রাজিয়া তার মাকে বলে ওঠে, মা, আমার ভাগ্যে এটা ছিল না, তোমরা এটা আমার ভাগ্যে লিখে দিয়েছ, তোমরা তোমাদের ছেলের কর্মের শাস্তি হিসেবে আমাকে দিচ্ছ, তোমরা তোমাদের ছেলের জন্য আমাকে বলে দিচ্ছ, এটা মোটেও আমার ভাগ্যে ছিল না। সে বলে ওঠে, আমি তো চলে যাচ্ছি, এখন কি করবে? তোমাদের ছেলে তো আর ভালো হবে না, সে আবারও কোনো না কোনো দোষ করবে, তখন কোন মেয়েকে দিবে? তোমাদের তো আর মেয়ে নেই। এক কাজ করো, তোমরা আরও কিছু মেয়ে জন্ম দিয়ে ফেলো, যখন তোমাদের ছেলে আবার দোষ করবে এক এক মেয়েকে দিয়ে দিবে। তো রাজিয়ার বিয়ে কমপ্লিট হয়ে যায়। যখন তার বিদায় হবে ঠিক তখনই পাকিস্তানের একটা নিয়ম হচ্ছে, বিদায়ের সময় মেয়েদের ভাইয়েরা ওদের মাথার উপর কোরআন শরীফ ধরে। এখানে রাজিয়া তার ভাইয়ের হাত থেকে কোরআন শরীফ নিয়ে নিজের হাতে ধরে নেয়। এটা দেখে তার মার বুঝতে বাকি রইল না, তার ছেলের উপর তার মেয়ে খুবই রেগে আছে। তারপর রাজিয়া নিজে একা একা হেঁটে হেঁটে চলে যায়। রাজিয়ার নতুন যাত্রা শুরু। বাপের বাড়িতে তো মেয়েটা শান্তি পেলই না, এখন দেখা যাক স্বামীর বাড়িতে কপালে কি আছে। রাজিয়ার স্বামী রুমে আসে। ছেলেটি তো দেখতে ভালোই সুন্দর। তো ছেলেটি রুমে আসার পর রাজিয়ার কাছে এসে বসে আর মুচকি হাসি দিয়ে রাজিয়াকে বলে, রাজিয়া, আমি সত্যি ধন্য যে তোমার মতো একটি মেয়েকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি। প্রমিস করছি তোমার চোখে কখনো পানি আসতে দেব না আমি রাজিয়া, তোমার খুব খেয়াল রাখবো। এই বলে সে তার হাত রাজিয়ার দিকে বাড়ায় আর হঠাৎ করে রাজিয়ার গলা চেপে ধরে আর বলে ওঠে, তোমার চোখে আমি পানি আসতে দেব না, শুধু পানি না, বরং রেগুলার তোমার জীবন জাহান্নামের মতো হয়ে যাবে, এই প্রমিস করছি তোমাকে। প্রতিদিন তুমি মরবে, কিন্তু সত্যিকার অর্থে তোমার মরণ হবে না।
আসলে এই ছেলের ছোট বোনের সাথে রাজিয়ার ছোট ভাই আলী প্রেম করায় আর রুমডেট করায় ছেলেটি রাগে বিয়ে করেছে রাজিয়াকে, যেন সে রাজিয়াকেও শাস্তি দিতে পারে ওর ছোট ভাইয়ের কর্মের ফল। বাসর রাত থেকে শুরু হয়ে যায় রাজিয়ার উপর শারীরিক ও মানসিক নির্যাতন, যা আমরা রাজিয়ার অবস্থা দেখলে বুঝতে পারি। মেয়েটি এক কষ্টের জায়গা থেকে সরাসরি আরেকটা জাহান্নামে এসে পড়েছে। পরদিন সকালবেলা রাজিয়ার মা নাস্তা রেডি করে বলে আলীকে ডাক দিয়ে বলুন যেন রাজিয়ার বাসায় নাস্তা নিয়ে যায়। তখন রাজিয়ার বাবা বলে ওঠে কেউ ওখানে যাবে না, কারণ ওরা শর্ত দিয়েছে যে আমরা রাজিয়ার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবো না। তো তার মা বলে ওঠে আপনি রাজি হয়ে গেলেন এই শর্তে? তার বাবা বলে রাজি না হয়ে উপায় কি ছিল? এদিকে রাজিয়ার স্বামী ঘুম থেকে উঠে রাজিয়াকে বলে কি ব্যাপার, এখনো মহারানীর মতো ঘুমাচ্ছ? নাস্তা কে বানাবে? এখানে কেউ তোমার হাতের মেহেদি ওঠার জন্য অপেক্ষা করবে না, যাও আর গিয়ে নাস্তা বানাও। তো সকালবেলা যখন সে রুম থেকে বের হয় তখন তার শাশুড়ি বলে ওঠে এগুলো ঢাকতে হবে না, এখন থেকে রেগুলারই তোমার এসব সহ্য করতে হবে। তোমার এসব মার খেতে খেতে অভ্যাস হয়ে যাবে, আর তোমার ক্ষত দেখে দেখে আমাদেরও অভ্যাস হয়ে যাবে, এগুলো ঢাকার কোনো প্রয়োজন নেই। আসলে তার শ্বশুর শাশুড়ি স্বামী তারা সবাই একই রকম খারাপ, শুধু তার ননদটা কিছুটা ভালো। রাজিয়া সবার জন্য নাস্তা বানায়, তখন তার স্বামী তাকে বলে ওঠে রাজিয়া তুমিও খেতে বসো, তুমি খেতে না বসলে আমার খুব খারাপ লাগবে। এই বলে সে রাজিয়াকে নিজের হাতে খাবার পরিবেশন করে দেয়। রাজিয়াকে বলে বসো। রাজিয়া যখনই বসতে যাবে তখন বলে না না এখানে না, নিচে বসো। তারপর রাজিয়া গিয়ে নিচে বসে যায়। এদিকে রাজিয়ার মা ভাবতে থাকে রাজিয়ার বলা কথাগুলো উনি বুঝতে পারে ঠিকই তো ওনার মেয়েকে বলি দেওয়া হয়েছে। তখন উনি রাগে চলে যায় ছেলের রুমে গিয়ে ছেলের বেল্ট দিয়ে ছেলেকে অনেক মার দেয়, আর ছেলেকে মারতে মারতে উনি কান্না করতে থাকে। উনি বুঝতে পারে ওনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। এদিকে তার ননদ তাকে বলে ভাবি আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য আজকে তোমার এই অবস্থা। তখন রাজিয়া বলে ওঠে আমি রাজিয়া, তোমার ভাবি নই, আমি এখানে শুধু কাজের মেয়ে মাত্র, আর তোমার কোনো দোষ নেই। তোমার দোষ হচ্ছে এটাই যে তুমি একটি পুরুষকে বিশ্বাস করেছো, আর আমার দোষ হচ্ছে এটাই আমি ওই পুরুষের বোন। তখন মেয়েটি বলে ওঠে ভাবি এরা তোমাকে মেরে ফেলবে, তুমি এখান থেকে চলে যাও। তখন রাজিয়া বলে ওঠে তুমি কি ভেবেছো আমি এখনো বেঁচে আছি? তোমাদের বাসায় আমার লাশটা শুধু এসেছে, আর লাশটা কখনো মৃত্যুর ভয় পায় না। দিনের পর দিন রাজিয়ার উপর অত্যাচার বেড়ে যেতে থাকে। মেয়েটি সারাদিন কাজ করে, আর এখন তার আর কোনো সমস্যা হয় না, সে এই লাইফের সাথে মানিয়ে নিয়েছে। সারাদিন কাজ করে, তার এই কাজের বদলে পায় কিছু খাবার আর পায় শারীরিক ও মানসিক নির্যাতন। এখন নিচে বসে খেতেও তার আর কোনো দ্বিধা কাজ করে না, এমনকি সে তার স্বামীর পাশে বিছানায় জায়গাও পায় না, নিচে শুয়ে ঘুমায়। প্রতিদিন নতুন একটি সকাল হয় আর তার একই রুটিন চলতে থাকে। স্বামীর প্রতিদিন অত্যাচার, শারীরিক ও মানসিক অত্যাচার, নির্যাতন। মেয়েটি কি আদৌ বেঁচে আছে? সে তো এখন প্রাণ শূন্য একটি দেহ মাত্র। এভাবেই দিনের পর দিন কেটে যেতে থাকে। কিছু সময় পর মেয়েটি জানতে পারে সে প্রেগন্যান্ট। এই খবর শুনে সে খুশি হবে না দুঃখ পাবে বুঝতে পারে না, কিন্তু রাজিয়ার স্বামী খুবই খুশি হয়েছে এই কথা শুনে। ছেলেটির বাবা মা বলে এবার কিছু সময়ের জন্য অত্যাচার থামা, এরা কেমন জানোয়ার হলে এই সকল কথা বলতে পারে। তখন রাজিয়া তার রুমে কাজ করছিল, তখন তার স্বামী এসে দেখে ফেলে আর তাকে বলে রাজিয়া তুমি কেন কাজ করছো, এদিকে আসো, এদিকে এসে বসো। তখন রাজিয়া ফ্লোরে বসতে যায় আর তার স্বামী বলে ওঠে তুমি কি পাগল হয়েছো, নিচে কেন বসছো? তখন তার স্বামী তার দুটি হাত ধরে তাকে নিয়ে খাটের উপর বসে বলে কি ব্যাপার, তুমি এই খুশির খবরটি তুমি নিজে কেন আমাকে দাওনি? এই প্রথম তার স্বামী তার সাথে ভালো করে কথা বলে। তার স্বামী বলে তুমি শুধু আমাকে একটি ছেলে সন্তান দাও, তাহলে তোমার সব দোষ মাফ। তখন রাজিয়া এই কথা শুনে অবাক হয়ে যায় যখন ছেলে সন্তানের কথা বলে। কিছু সময় পর রাজিয়া একটি বাচ্চার জন্ম দেয় আর নার্স তাকে বলে আপনার একটি মেয়ে হয়েছে। আর এই কথা শুনে রাজিয়া খুশিতে কান্না করে দেয়। সে আসলে অনেক খুশি হয়, তার কাছে মনে হয় অনেক বছর পর যেন সে তার ভিতরে আত্মা ফিরে পেয়েছে। কিন্তু এইদিকে রাজিয়ার স্বামী খুবই রেগে আছে। সে তাকে বলে তুমি কি ভেবেছো তোমাকে আর এই বোঝাটাকে আমি বসে বসে পালবো? কখনোই না, তুমি এক্ষুনি একে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও, আমি তোমাকে তালাক দিচ্ছি। আর তালাকের কথা শুনে রাজিয়া খুব একটা মুচকি হাসি দিয়ে তাকায়, যেন আজকে তার জয় হলো, তার মুখে একটি বিজয়ের হাসি।
তখন রাজিয়ার স্বামী চিৎকার চেঁচামেচি করে রাজিয়ার দিকে এগোতে থাকলে রাজিয়া ঠাস করে একটি চড় বসিয়ে দেয় তার স্বামীর গালে। এতদিন তার উপর করে আসা অন্যায়গুলোর প্রতিবাদ সে আজকে করলো একটি থাপ্পড় দিয়ে। তার স্বামী অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখন সে তার মেয়েটিকে নিয়ে এই বাড়ি থেকে সোজা বেরিয়ে যায়। আর যাওয়ার পথে রাজিয়া এই বাড়ির খাঁচায় বন্দি থাকা একটি পাখিকে মুক্ত করে দিয়ে যায় তার মতো। তারপর রাজিয়া চলে যায় তার বাবার বাড়িতে। এইখানে রাজিয়াকে দেখে তার ছোট ভাই এসে বলতে থাকে, এখানে কি করছে? ওরা তো শর্ত দিয়েছিল যেন। এই বলতে ঠাস করে একটা চড় রাজিয়া তার ছোট ভাইয়ের গালে বসিয়ে দেয়। তখন সে তার বাবার উদ্দেশ্য করে বলে ওঠে, সে আমাকে ছেড়ে দিয়েছে, এখন আমি মুক্ত, সকল প্রকার শর্ত থেকে আমি মুক্ত। কিন্তু তার বাবা কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। আসলে তার ফ্যামিলি মোটামুটি ওদের ভুলটা বুঝতে পেরেছে। এখন রাজিয়াও বুঝতে পেরে গেছে তার সামনে কি করতে হবে, আর সে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকে। আমরা দেখতে পাই সে তার বাড়ির পাশে একটি সাইনবোর্ড লাগাচ্ছে। এটা কিসের সাইনবোর্ড এটা আমরা কিছুক্ষণ পর জানতে পারবো। আর সে বাসায় গিয়ে বাকি সকল প্রস্তুতি নিতে থাকে। তার ছোট ভাই তাকে হেল্প করতে আসে, কিন্তু রাজিয়া তার ভাইয়ের কোনো হেল্প নেয় না। তারপর আমরা দেখতে পারি রাজিয়া পায়চারি করতে থাকে। সে যেন কারো একজনের অপেক্ষা করছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আর ঠিক সেই সময় ছোট্ট একটি বাচ্চা ব্যাগ কাঁধে ঢুকতে থাকে, আর তাকে দেখে রাজিয়া খুবই খুশি হয়ে যায়। আর এই বাচ্চাটির পিছন দিয়ে আরো অনেকগুলো বাচ্চা চলে আসে রাজিয়াদের বাড়িতে। আসলে রাজিয়া একটি কোচিং সেন্টার খুলেছে, এখন থেকে সে বাচ্চাদেরকে পড়াবে। এদিকে আমরা দেখতে পাই রাজিয়ার মেয়েটিও বড় হয়ে গিয়েছে, আর রাজিয়া তার মেয়ের সাথে খুবই বন্ধুর মতো আচরণ করে। তার মেয়েটিকে সে ভালোভাবে বড় করে তুলছে। এখন রাজিয়া হচ্ছে খুবই স্বাধীন একটি নারী। এখন তার আর কোনো পিছু টান নেই। সে একটি স্কুলেও জব নিয়েছে, আর সেখানে তার ছাত্রীদের সাথে তার খুবই ভালো সম্পর্ক। সে তার ছাত্রীদের সাথে খুব ভালো টাইম কাটায়। রাজিয়ার মেয়ের নাম হচ্ছে সুভেরা। সুভেরা অর্থ হচ্ছে সকাল। তার মেয়েটি তার জীবনে নতুন একটি সকাল নিয়ে এসেছিল, আর সেই সকালটি তাকে মুক্তি দিয়েছিল। তাই সে তার মেয়ের নাম রেখেছে সুভেরা। তখন রাজিয়া তার সকল কিছু মনে করতে থাকে, তার সাথে ঘটে যাওয়া সকল কিছু। আর এই সকল কিছু আমরা দেখতে পারি নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাচ্ছে। আসলে তার মেয়েকে দিয়ে শুরু হওয়া তার এই নতুন জীবনের মধ্যে দিয়ে তার আগের জীবনে কাটিয়ে আসা দুঃখগুলো সে ভুলে যাচ্ছে, আমরা এখানে এটাই বুঝতে পারি। আর সে তার ছোটবেলা থেকে এ পর্যন্ত যা যা পায়নি তার ফ্যামিলির কাছ থেকে, তার সকল কিছুই সে তার মেয়েটাকে দেওয়ার চেষ্টা করছে। তখন রাজিয়া তার মেয়েকে গিয়ে বলে, সুভেরা তুমি এখন বড় হয়ে গিয়েছো। যেমন এই কথাটা তার বাবাও তাকে বলেছিল অনেক বছর আগে, রাজিয়া তুমি বড় হয়ে গিয়েছো। তার বাবা তাকে বলেছিল তাই তুমি আর সাইকেল চালাতে পারবে না, কিন্তু সে তার মেয়েকে বলছে তুমি বড় হয়ে গিয়েছো তাই তোমার সাইকেলটাও বড় হওয়া দরকার, কি লাগবে নাকি নতুন সাইকেল? তার মেয়ে বলে হ্যাঁ আম্মি। তখন তার পরদিন সকালবেলা সে তার মেয়েটিকে একটি সাইকেলের দোকানে নিয়ে যায়। আর এই সাইকেলের দোকানটি ছিল মান্নুর। তো মান্নু হঠাৎ করে রাজিয়াকে দেখে অবাক হয়ে যায়, আর রাজিয়াও মান্নুকে দেখে পুরো অবাক দুজনেই। তখন রাজিয়া খুশিতে বলে ওঠে, মান্নু তুই? তারপর মান্নু যখন ওর মেয়ের দিকে তাকায় তখন রাজিয়া পরিচয় করিয়ে দেয়। রাজিয়া বলে ওঠে, এটা আমার মেয়ে সুভেরা। তখন মান্নু আর সুভেরা একে অপরকে হাই বলে। তখন মান্নু অন্য কাউকে খুঁজতে থাকলে তখন রাজিয়া বলে ওঠে, আমার দুনিয়াতে শুধু একমাত্র আমার মেয়েটিই আছে, আর কেউ নেই। তখন রাজিয়া মান্নুকে বলে ওঠে, মান্নু জানিস সুভেরাও কিন্তু সাইকেল চালাতে খুবই পছন্দ করে। এটা শুনে মান্নু খুশি হয়ে যায়। তারপর মান্নু রাজিয়াকে বলে যে সাইকেলটি তোর পছন্দ তুই নিয়ে যা। তো রাজিয়া টাকা বের করতে চাইলে মান্নু বলে ওঠে, মনে আছে ছোটবেলায় তোর খোলা অ্যাকাউন্টের কথা, সেখানে অনেক টাকা জমা হয়েছে, তোর টাকা দেওয়া লাগবে না। তো রাজিয়া হেসে দেয় মান্নুর এই কথা শুনে। এদিকে তারা দুই মা মেয়ে সাইকেলের সামনে বসে বসে সাইকেল দেখে স্মাইল করতে থাকে। তো যেই মেয়েটি এতক্ষণে কাহিনীটি বলছিল সেই মেয়েটি চলে যাওয়ার সময় পেছন দিয়ে এক বৃদ্ধ মহিলা গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তো খুব সুন্দর কাহিনী বলো। ও থ্যাঙ্কস জানিয়ে চলে যাওয়ার সময় মহিলাটি আবার ডাক দিয়ে জিজ্ঞেস করে, তা তোমার নাম তো বললে না? তো সে পিছনে তাকিয়ে বলে ওঠে, রাজিয়া, আমার নাম রাজিয়া।
তো এটা শুনে ওই বৃদ্ধ মহিলাটিও স্মাইল করতে থাকে ওর দিকে। আসলে এতক্ষণ সে যে কাহিনীটি বলছিল এই কাহিনীটি তার নিজেরই ছিল। মেয়েরা, তোমরাও কিন্তু রাজিয়ার মতো অদম্য হওয়ার ট্রাই করবে অবশ্যই। আর এমন সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক করে দাও। থ্যাংক ইউ সো মাচ।